হ্যালো বন্ধুরা, মুভি ভয়েস বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই প্রতীক্ষিত সিনেমার গল্প, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। পবন কল্যাণ এবং ববি দেওল অভিনীত মহাকাব্যিক অ্যাকশন ড্রামা হরিহর ভিরামাল্লু পার্ট 1। চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক এই অসাধারণ গল্পের গভীরে। আমাদের গল্প শুরু হয় এক হীরের খনিতে, যেখানে জীবন মানেই ছিল ক্ষুধা আর বঞ্চনা। এখানকার নিয়ম ছিল নির্মম। যে শ্রমিক হিরে খুঁজে পাবে, শুধু তারই জুটবে খাবার, বাকিদের দিন কাটবে পেটে পাথর বেঁধে। এই অমানবিক পরিবেশে একদিন এক ছোট ছেলে মাটির ভেতর থেকে খুঁজে পায় এক বিশাল হীরের টুকরো। কিন্তু সেই হীরে তার জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায়। ক্ষুধার্ত শ্রমিকরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যেই এক প্রহরী এসে ছেলেটির হাত থেকে হিরে কেড়ে নিয়ে নিজের জন্য খাবার সংগ্রহ করে, আর ছেলেটি চেয়ে থাকে শূন্য চোখে। সেই রাতে ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করে, এই অবিচারের শেষ কবে হবে? বাবা আকাশের দিকে তাকিয়ে বলেন, যখন পাপের ভার বাড়বে, তখন উপরওয়ালা ঠিক কাউকে পাঠাবেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য। সেই রাতেই যেন প্রকৃতির রোষ আশ্রয় পড়ল। ভয়াবহ বন্যায় ভেসে গেল গোটা গ্রাম। প্রাণ বাঁচাতে মানুষ যখন উঁচু জায়গার দিকে ছুটছিল, তখন এক মায়ের কোল থেকে তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে গেল উন্মত্ত স্রোত। মায়ের আর্তনাদ ছাপিয়ে শিশুটি ভাসতে ভাসতে এসে থামল এক মন্দিরের সামনে। পুরোহিতরা যখন তাকে উদ্ধার করতে গেলেন, তখন এক আশ্চর্য দৃশ্য দেখলেন। একটি ঈগল পাখি শিশুটিকে পাহারা দিচ্ছিল। যেন সে কোনো সাধারণ শিশু নয়। প্রধান পুরোহিত শিশুটিকে ঈশ্বরের পাঠানো সন্তান হিসেবে গ্রহণ করলেন এবং তার নাম রাখলেন হরিহর ভিরামাল্লু। গল্পের মোড় ঘুরে যায় মুঘল সাম্রাজ্যের দিকে, যেখানে সিংহাসনে বসেছে আওরঙ্গজেব, এক নিষ্ঠুর এবং ক্ষমতালোভী শাসক। ক্ষমতার জন্য সে নিজের বড় ভাইকে নির্দ্বিধায় হত্যা করে তার কাটামাতা একটি বাক্সে ভরে উপহার হিসেবে পাঠায় তাদের বাবা সম্রাট শাহজাহানের কাছে। এরপর বাবাকেও বন্দি করে সে। আওরঙ্গজেবের লক্ষ্য ছিল একটাই, গোটা হিন্দুস্থানে শুধুমাত্র একটি ধর্ম প্রতিষ্ঠা করা। তার এই উন্মাদনার বিপরীতেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল আমাদের গল্পের নায়ক ভিরামাল্লু। বেশ কয়েক বছর পর আমরা ভিরাকে দেখি এক দুঃসাহসী দস্যু হিসেবে। সে এক ইংরেজ হিরে ব্যবসায়ীর কাছ থেকে অত্যন্ত চতুরতার সাথে এক বাক্স হিরে লুট করে। হীরা শুধু শক্তিশালী ছিল না, ছিল তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সে ইংরেজদের বোকা বানিয়ে হিরে নিয়ে পালিয়ে যায় এবং এক স্থানীয় দালালের মাধ্যমে তা বিক্রি করে। কিন্তু দালাল তাকে ঠকাতে গেলে হীরা তাকেও উচিত শিক্ষা দেয়, প্রমাণ করে যে সে শুধু শক্তি নয়, বুদ্ধির খেলাতেও পারদর্শী। হীরার বীরত্বের কথা ছড়িয়ে পড়লে এক স্থানীয় রাজার দরবার থেকে তার ডাক আসে। সেই রাজা ছিল এক অত্যাচারী শাসক। সে তার খনি শ্রমিকদের সামান্য খাবারের জন্য নিজের বিশাল দেহী পালোয়ানদের সাথে লড়াই করতে বাধ্য করত। গ্রামের নিরীহ ক্ষুধার্ত মানুষগুলো সেই পালোয়ানদের হাতে মার খেয়ে লুটিয়ে পড়ত। হীরা রাজদরবারে পৌঁছে এই অমানবিক দৃশ্য দেখে স্থির থাকতে পারে না। যখন রাজা ঘোষণা করে যে পরবর্তী লড়াইয়ে যে জিতবে সেই খাবার পাবে, তখন গ্রামের ভয়ার্ত মানুষগুলোর মধ্য থেকে হীরা একাই এগিয়ে আসে। রাজা ব্যঙ্গ করে বলে, তুমি একা লড়বে 3 জনের সাথে? হীরা হাসি মুখে জবাব দেয়, 3 জন কেন, 15 জন এলেও সমস্যা নেই। এরপর যা হয় তা ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। হীরা একাই রাজ্যের সমস্ত পালোয়ানদের ধুলোয় মিশিয়ে দেয়। তার লড়াইয়ের কৌশল দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। জয়ের পর রাজা তাকে সমস্ত খাবার নিয়ে যেতে বললে হীরা তা প্রত্যাখ্যান করে। সে বলে, এই খাবার গ্রামের মানুষদের, তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিন। তার একটাই আর্জি ছিল, এই রাজ্যের প্রজারা যেন মাথা উঁচু করে রাজার চোখের দিকে তাকাতে পারে। এই ঘটনায় হীরা সাধারণ মানুষের কাছে এক নায়ক হয়ে ওঠে। এখানেই তার প্রথম দেখা হয় রাজসভার অপরূপ সুন্দরী নর্তকী পঞ্চমীর সাথে। প্রথম দেখাতেই দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়। রাজা হীরার বিরুদ্ধে
মুগ্ধ হয়ে তাকে একটি বিপজ্জনক কাজের প্রস্তাব দেয়। সুলতানের কাছে পাঠানো মূল্যবান হীরের একটি চালান লুট করতে হবে। বিনিময়ে হীরা দুটি বড় হীরের দাবি করে। এই কাজের প্রস্তুতির সময় হীরার সাথে পঞ্চমীর সম্পর্ক গভীর হতে থাকে। পঞ্চমী জানায় যে রাজা তাকে জোর করে আটক করে রেখেছে এবং সে এই বন্দিদশা থেকে মুক্তি চায়। হীরা তাকে কথা দেয় যেদিন সে হীরে চুরি করবে সেদিন তাকেও সাথে করে নিয়ে পালিয়ে যাবে এক নতুন জীবনের খোঁজে। হীরা এই কঠিন কাজের জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে 4 জন দক্ষ ব্যক্তিকে খুঁজে বের করে তার দল তৈরি করে। এরপর এক নিখুঁত পরিকল্পনায় তারা চারমিনারের কাছে সুলতানের বিশাল সৈন্যদলকে বোকা বানিয়ে সেই হীরের চালান লুট করতে সফল হয়। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় আসে ঠিক তখনই। হীরা যখন পঞ্চমীকে নিয়ে নৌকায় করে পালাচ্ছিল, তখন পঞ্চমী তার সাথে বিশ্বাসঘাতকতা করে। সে প্রেমের অভিনয় করে হীরাকে অসহায় অবস্থায় ফেলে হীরের পুঁটলি নিয়ে তার মাথায় আঘাত করে এবং তাকে সৈন্যদের হাতে ধরিয়ে দেয়। আসলে পঞ্চমীর একমাত্র লক্ষ্য ছিল হীরেগুলো, হীরার ভালোবাসা নয়। বন্দি হীরাকে গোলকোন্ডার সুলতান কুতুব শাহের দরবারে নিয়ে যাওয়া হয়। সবাই ভেবেছিল তার মৃত্যুদণ্ড নিশ্চিত, কিন্তু কুতুব শাহ তাকে শাস্তি দেওয়ার বদলে এক অবিশ্বাস্য প্রস্তাব দেন। তিনি চান হীরা দিল্লির সিংহাসন থেকে আওরঙ্গজেবের চুরি করা কোহিনূর হিরে ফিরিয়ে আনুক, যা ছিল গোলকোন্ডার সম্মান ও গর্বের প্রতীক। এই অসম্ভব কাজের জন্য বিনিময়ে কুতুব শাহ হীরাকে একটি গোটা হীরের খনির মালিকানা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। হীরা এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ এর পিছনে তারও একটি ব্যক্তিগত উদ্দেশ্য ছিল। আওরঙ্গজেবের সাথে তার পুরনো হিসাব বাকি ছিল। হীরা তার সঙ্গীদের মুক্ত করে কুতুব শাহের দেওয়া 2 জন বিশ্বস্ত লোক গুলফাম খান ও আলফোন্সকে নিয়ে দিল্লির দিকে এক বিপদসংকুল যাত্রা শুরু করে। এই যাত্রাপথে তাদের মুখোমুখি হতে হয় নানা অলৌকিক এবং ভয়ঙ্কর ঘটনার। পাহাড়ি পথে ভয়াবহ পাথরের ধস থেকে হীরা সবাইকে বাঁচাতে তার অবিশ্বাস্য শক্তি দেয়। গভীর জঙ্গলে যখন একদল ক্ষুধার্ত নেকড়ে তাদের আক্রমণ করতে আসে, তখন সবাই ভয় পেয়ে গেলেও হীরা শান্তভাবে এগিয়ে যায়। সে পশুর ভাষাও বুঝতে পারে। নেকড়েগুলোর সাথে এক অদ্ভুত নীরব কথোপকথনের পর তারা শান্তভাবে ফিরে যায়। এইসব ঘটনা দেখে তার সঙ্গীরা বুঝতে পারে হীরা কোনো সাধারণ মানুষ নয়। তখন হীরা তার আসল পরিচয় প্রকাশ করে। সে জানায় যে মন্দিরে সে বড় হয়েছে সেখানে আওরঙ্গজেবের সৈন্যরা আক্রমণ করে সবকিছু ধ্বংস করে দিয়েছিল এবং তার 5 জন গুরু, যারা তাকে বিভিন্ন শাস্ত্রে পারদর্শী করে তুলেছিলেন, তাদের বন্দি করে দিল্লি নিয়ে গেছে। কোহিনূর উদ্ধার করাটা ছিল শুধু একটা অজুহাত। তার আসল লক্ষ্য ছিল তার গুরুদের আওরঙ্গজেবের কারাগার থেকে মুক্ত করা। এই কথা শোনার পর তার সঙ্গীরা নিজেদের জীবন বাজি রেখে তার এই অভিযানে সামিল হওয়ার শপথ নেয়। অবশেষে তারা আওরঙ্গজেবের রাজ্যের প্রবেশদ্বার চৌকিথালাতে পৌঁছায়। সেখানে দায়িত্বে ছিল মকবুল খান, যে আওরঙ্গজেবের মতোই নিষ্ঠুর ছিল, যেখানে ধর্মের নামে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছিল। একটি ছোট্ট মেয়ের হাতে থাকা মাটির মূর্তি যখন সৈন্যরা কেড়ে নিতে যায় এবং তার বাবা মাকে নির্মমভাবে মারধর করে, তখন হীরা আর নিজেকে সামলে রাখতে পারে না। তার ভেতরের ক্রোধ আগুনের মতো জ্বলে ওঠে। সে একাই মকবুল খানের বিশাল সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়ে। হীরার এই বিদ্রোহ দেখে চৌকিথালার সাধারণ মানুষ, যারা এতদিন ধরে অত্যাচার সহ্য করে আসছিল, তারাও রুখে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই সেই বিদ্রোহ এক গণবিপ্লবে পরিণত হয়। হীরা মকবুল খানকে পরাজিত করে, কিন্তু তাকে জীবিত ছেড়ে দেয় শুধু এই বার্তা দেওয়ার জন্য, আওরঙ্গজেবকে গিয়ে বল তার জম আসছে। এই খবর পেয়ে আওরঙ্গজেব একদিকে যেমন ক্ষিপ্ত হয় তেমনই খুশি হয়, কারণ সে নিজেই হীরার মুখোমুখি হতে চেয়েছিল। সিনেমার শেষ হয় এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে। মরুভূমির বুকে এক ভয়াবহ বালু ঝড় ওঠে। সেই ঝড়ের মধ্যে একদিকে আওরঙ্গজেব তার শিবির বাঁচানোর চেষ্টা করছিল, অন্যদিকে হীরা ও তার সঙ্গীরাও সেই ঝড়ের কবলে পড়ে।
প্রচণ্ড ঝড়ে দুজনেই ছিটকে গিয়ে একে অপরের কাছাকাছি চলে আসে। একে অপরকে চিনতে না পেরে বাঁচার জন্য দুজনেই একটি শিকল ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে আওরঙ্গজেবের চোখ পড়ে ভীরার হাতে আঁকা ত্রিশূল এবং ডমরুর ট্যাটুর উপর। সে এক লহমায় চিনে ফেলে তার সবচেয়ে বড় শত্রুকে। দুই চিরশত্রু প্রকৃতির রোষের মুখে একে অপরের জীবন বাঁচানোর জন্য একে অপরের হাত ধরে। এই অবিশ্বাস্য এবং উত্তেজনাপূর্ণ দৃশ্য দিয়েই সিনেমার প্রথম পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল হরিহর ভিরামাল্লু পার্ট 1 এর রুদ্ধশ্বাস কাহিনী। এখন অপেক্ষা শুধু দ্বিতীয় পর্বের, যেখানে আমরা দেখতে পারবো এই দুই মহাশক্তির চূড়ান্ত সংঘাত। আজকের এই এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট